আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ৩২ নাম্বার পর্ব নিয়ে আয়সা পড়ছি। ঈশানী এরিসের কথোপকথনের বেশ কয়েক ঘণ্টা পূর্বে কক্সবাজার ইনানি বিচের সবচেয়ে নিকটে একচ্ছত্র মালিকানাধীন যে রিসোর্টটি রয়েছে তার নাম ব্ল্যাক হোল। অদ্ভুত নামের এই রিসোর্টটি পুরোপুরি রেস্ট্রিক্টেড। ভেতর থেকে বাইরে কিংবা বাইরে থেকে ভেতরে মানুষ ঠিক কীভাবে যাতায়াত করে সেই বিষয়ে অজ্ঞাত জনসাধারণ, কারণ পুরো রিসোর্টটাই বেষ্টন করে আছে প্রশস্ত কংক্রিটের সুদীর্ঘ প্রাচীর। প্রাচীরের চারিদিকে কোনো গেট কিংবা এক্সিটের উপস্থিতি নেই। অগত্যা এই কালো রঙের সুউচ্চ ভিলাটি সর্বসাকুল্যের রহস্যের প্রাণকেন্দ্র। কেবল দূর থেকে গভীর দৃষ্টিপাত করলে ধোঁয়াশার মতো দৃশ্যগত হয় পাহাড়ের চূড়ায় মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা কালো ক্রিস্টাল পাথরখচিত একটা বিশালকার দুর্গ। বাইরের দিকটা তার সূর্যের আলোয় ঝলমল করে সারাক্ষণ, যেন জাদুকরী সম্রাটের অন্তর্নিহিত মায়াজাল। রাত হলে তার অস্তিত্ব বিলীন হয় তমসায়, হারিয়ে যায় ঝলমলে আভা। ক্রিস্টাল খচিত এই মায়াদুর্গের অভ্যন্তরে আলো জ্বলছে আজ। মোম নরম আলোতে চমৎকার ঝিল দিচ্ছে ব্ল্যাক হোলের প্রতিটি দেওয়াল। বিস্তার হলরুমের রাজকীয় ডিবানে গা ছড়িয়ে বসে আছে মাফিয়া বস। একপাশে গ্যাংস্টার তুষারের শটান অবস্থান, সামনে দাঁড়ানো সুরক্ষাকর্মীটির অনুনয়ের দৃষ্টি। মাফিয়া বসের গভীর দৃষ্টির অনলে ক্রমশ ধরাশায়ী হচ্ছে সে। এরিসের মুখাবয়াবে ভর করেছে রক্তিম তেজস্ক্রিয়তা, পিয়ার্সড করা ধূসর বাদামি নেত্রগহ্বরে ধ্বংসের অভিলাষ। চারিপাশে পিন পতন নীরবতা। শরীর শিউরানো এই ভয়াবহ নিস্তব্ধতার অবসান ঘটাল তুষার। থমথমে গলায় লোকটার উদ্দেশ্য ছুড়ল তীর্যক বাক্যবান। তুমি বলতে চাইছ মিস ব্লু আইডকে যে লোকটা হ্যারেস করেছে সে রংধনু গ্রুপের চেয়ারম্যান অ্যাপোলো খান? তারুস্বরে মাথা ঝাঁকালো লোকটা, কুণ্ঠিত স্বরে বলল, জি বস, গত সপ্তাহে সপরিবারে ভ্যাকেশনে এসেছেন অ্যাপোলো খান। ওনার পরিবার দুদিন আগেই ঢাকা ফিরেছেন, কিন্তু কোনো একটা মিটিংয়ের জন্য নাকি এখনও রয়্যাল টিউলিপে অবস্থান করছেন উনি। অ্যাপোলো খান আমার সম্পদে হাত বাড়ালো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, তাই তো? মুখশ্রী জুড়ে আগ্নেয়গিরির দাবানল, অথচ বরফের মতোই শীতল তার অভিব্যক্তি। এরিসের কথায় হৃদযন্ত্র ছলকে উঠল লোকটার। তৎক্ষণাৎ নতজানু হয়ে শরীরের ভার ছাড়ল হাঁটুতে। গলা খাদে নামিয়ে কাকুতির স্বরে বলল, না বস, এমনটা নয়। প্রতিদিনের মতোই আমি অনুসরণ করে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওই ঘটনার সময় আমি পৌঁছনোর আগেই ওখানে অন্য একজন চলে আসে, আর তারপর সঙ্গে করে। গার্ডটার বাক্য শেষ হওয়ার আগেই অকস্মাৎ শটগান লোড করে ফেলল এরিস। নির্বিকারে তাক করালো সেটি লোকটার ললাটপটে। আতঙ্কে ধরফরিয়ে উঠল লোকটা। বিন্দু বিন্দু ঘামে মুহূর্তেই সিক্ত হল তার ছিপছিপে মুখমণ্ডল। তবে ট্রিগার প্রেস করার আগেই জোর গলায় বাঁধ সাধল তুষার। কণ্ঠে স্পষ্ট দৃঢ়তা ধরে রেখে বলল, কি করছেন এরিস? এটা বিডি, এখানে ওপেন ফায়ারিং অ্যালাউ নয়। তুষারের কথায় ধীর গতিতে শটগান নামিয়ে নিল এরিস। এরপর মুহূর্তেই শিকারী হায়নার ন্যায় দেওয়ালে আড়াআড়ি লাগোয়া ধারালো কুঠারটা ছো মেরে নিয়ে এক কষাঘাতে ধর থেকে মস্তক আলাদা করে ফেলল লোকটার। অকস্মাৎ রক্তের হলকা ছিটকে এলো তুষারের সমগ্র শরীরে। রক্তের ঈষৎ নোনতা স্বাদে ভরে উঠল মুখগহ্বর। বিনা বাক্যে হাতের পিঠের সাহায্যে রক্তটুকু মোছার প্রয়াস চালালো তুষার। আপন কাজে অবিরত থেকে অস্থির হয়ে বলল, কি করলেন এটা? মিস ব্লু হোয়াইট কার সঙ্গে গিয়েছিল সেটাই তো জানা হলো না। ক্রোধের তাড়নায় কাঁপছে এরিস। মুখশ্রী জুড়ে তার তাজা রক্তের নিদারুণ উপস্থিতি। মোছার প্রয়োজন বোধ করল না। গভীর গলায় বলল, ধার ঠিকঠাক আছে কিনা সেটাই চেক করে নিলাম। তাই বলে এভাবে নিজের স্পাইকে? বাক্য সম্পূর্ণ করতে পারল না তুষার। তার আগেই দাঁতে দাঁত পিষে বিড়বিড় করল মাফিয়া, সাম বাস্টার টাচড মাই গার্ল। আর ও এখানে আমাকে সেই গল্প শোনাচ্ছে, সান অফ আ বিচ। কথা শেষ করে স্বগতোক্তিতে হাঁটা ধরল এরিস। তৎক্ষণাৎ পিছু ডাকল তুষার। ব্যতিগ্রস্ত হয়ে শুধালো, কোথায় যাচ্ছেন? এদিক ওদিকে ঘাড় ফুটিয়ে রক্তাক্ত কুঠারটা চোখের সামনে তাক করালো এরিস। বলল, এটার যথাযথ ব্যবহার সম্পন্ন করতে। কেসটা আমি হ্যান্ডেল করছি। এটা বিডি, আপনাকে হাইট থাকতে হবে। তুষারের কথা অগ্রাহ্য করে ঠোঁট বাঁকিয়ে শ্লেষ হাসল এরিস। সম্মুখে অগ্রসর হয়ে লম্বা পা ফেলে এগিয়ে যেতে যেতে বলল, আমি মরীচিকা তুষার, আর মরীচিকাকে আগ্রাসন করা মানুষের সাধ্য নয়।
মুহূর্তেই এলিভেটর ধরে ধ্বংসলীলায় মত্ত হতে চলে গেল এলিশ। তুষার দাঁড়িয়ে রইল একইভাবে, যেন শ্বাস-প্রশ্বাসে অবিচল এক জীবন্ত মূর্তিমানব। রক্তাক্ত চেহারায় তার উদ্বিগ্নতার ছাপ, দুচোখ ভার করা দুশ্চিন্তারা গ্রাস করেছে ওকে। গভীর ভাবনায় বিভোর হয়ে আপনা আপনি ঠোঁট নাড়াল তুষার, ভয়াল স্বরে বলে উঠল, মরিচিকা হয়ে স্নিগ্ধ সাকুরার জন্য কেন উন্মাদ হলেন এরিশ? আপনি যে ধ্বংস, কেন সৃষ্টিকে আলিঙ্গন করতে চাইছেন? এর পরিণতি নিয়ে সত্যিই বিচলিত আমি। গভীর রাতে নেশায় জবজব অ্যাপোলো খান ভিআইপি বার কাউন্টার থেকে বেরিয়ে মাত্রই রাস্তা ধরেছে রিসোর্টের। সবসময়ের মতো সঙ্গে দেহরক্ষী কিংবা ব্যক্তিগত সহায়ক কেউই নেই তার। মাঝরাতে একটু একান্তে আমোদ ফুর্তি করার জন্যই সকলকে নিজ হুকুমে বিদায় করেছেন উনি। কিন্তু আফসোস, একটা মেয়েকে পেয়েও হাতছাড়া করতে হলো। আফসোসের থেকে অবশ্য বিরক্তিটা বেশি লাগছে তার। ফলস্বরূপ অস্ফুট স্বরে হাঁটতে হাঁটতে বলতে লাগলেন অ্যাপোলো খান, আশ্চর্য, জেদি মেয়ে, এতগুলো টাকার লোভ দেখালাম তাও আসলো না, সুগার ড্যাডির মর্ম বুঝল না, মূর্খ বাঙালি। ব্যাংকক হলে এতক্ষণে মেয়েদের লাইন লেগে যেত, আর আমি তাদের সবাইকে সুখের স্বর্গে ঘুরিয়ে আনতাম। নেশাগ্রস্ত গলায় কথাগুলো বলে অনমন্যে তৃপ্তির ঢোক গলাধ্যকরণ করেন অ্যাপোলো খান। ঠিক তখনই পিছন থেকে ভেসে আসে গম্ভীর রাশভারী আওয়াজ, স্বর্গ নয়, চল তোকে নরক দেখাই আজ। নেশার তোপে দোদল্যমান পৃথিবী, নিয়ন্ত্রণহীন মস্তিষ্ক, তবুও অন্ধার থেকে ভেসে আসা কাটকাট আওয়াজে খানিক সচিত হয়ে উঠলেন অ্যাপোলো। পিছনে না ঘুরে টলতে টলতে অস্পষ্ট আওয়াজে জিজ্ঞেস করেন, কে কথা বলে? তোর জম। পেছনের ঘোড়ার প্রয়োজন পড়ল না। আলো আধারির তির্যক জাদুকরী খেলায় রাস্তার মাঝে নিজ প্রতিবিম্বের পাশেই সদ্য ভেসে উঠল কালো আলখাল্লা পরিহিত দীর্ঘদেহী এক অবয়ব, হাতে তার রক্তসিক্ত মারণাস্ত্র। চকিতে নেশা কেটে গেল লোকটার। মুহূর্তেই চোখ দুটাতে ঘনীভূত হল প্রবল আতঙ্কের ছাপ। কয়েকবার মাথায় ঝাঁকি মেরেও যখন ছায়াটা নড়ানো গেল না, তখনই শঙ্কিত চিত্তে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল প্রগাঢ় তমসার পানে। স্ট্রিট লাইটের মোর্চে ধরা আলোয় ঝাপসা অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হল এবার। সরু কুঠারের হাতলটা হাতের মাঝে ঘোরাতে ঘোরাতে এদিকেই অগ্রসর হচ্ছে সে। যা দেখে অন্তরাত্মা ধরফর করে ওঠে অ্যাপোলো খানের। ভয়ার্ত কাঁপন ছড়িয়ে পড়ে সর্বাঙ্গে। প্রকম্পিত হাতে ব্লেজারের পকেট থেকে মোবাইল সংগ্রহের পায়তারা করেন তিনি। আশেপাশে তাকিয়ে অহেতুক ডেকে ওঠেন দেহরক্ষীদের, গার্ডস, অ্যাসিস্ট্যান্ট, কোথায় সব? পেছনে ঘুরে দেখ, কেউ নেই। এরিশের কথায় এবার পেছনে ঘুরল লোকটা। চারিদিকে শুধু নিস্তব্ধ আধার। অদূর থেকে ভেসে আসছে সামুদ্রিক ভয়াল গর্জন। এছাড়া প্রাণীকুলের অস্তিত্বহীনতায় খাক হয়ে আছে পুরো সীমানা। চারিদিকের এহেন নিস্তব্ধ প্রতিকূলতা অবলোকন করে দমে গেলেন অ্যাপোলো। তৎক্ষণাৎ জুৎসই ভয়ার্ত স্বর বেরিয়ে এলো তার পুরুষালী কণ্ঠনালী ভেদ করে, সত্যি তো কেউ নেই? বাঁচতে চাস? ফের হৃদয় কাঁপানো প্রশ্নবাণ। কুণ্ঠায় তাড়াহুড়ো হ্যাঁ সূচক মাথা নাড়াল অ্যাপোলো খান, যেন এরিশের হাতের জীবন্ত পুতুল সে। দৌড়া! দাঁতে দাঁত পিষে হুকুম করল মাফিয়া বস। অকস্মাৎ শব্দটি বুঝে উঠতে সময় লাগলে ষাঠর্ধ লোকটার। ফলস্বরূপ স্থির দাঁড়িয়ে রইল সে। বাঁচতে চাইলে দৌড়া! পুনরাবৃত্তি ঘটল আদেশের। সঙ্গে সঙ্গে চোখ মুখ খিচে দিশাহীন হয়ে ছুট লাগাল লোকটা। তবে খুব বেশিক্ষণ স্থায়ী হল না তার এই বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা। দৌড় লাগানোর পরপরই পেছন থেকে বিদ্যুৎ বেগে ছুটে আসা ধাতব কুঠারটা অকস্মাৎ শির দ্বারা ভেদ করল তার। শক্ত মেরুদণ্ডের প্রতিটি কোষ ভেঙে চুড়ে মারণাস্ত্র গিয়ে বিঁধল নমনীয়র হৃৎপিণ্ডে। আচানক থমকে গেল দুরন্ত পা। আত্মা ভাটিয়ে চিৎকার করার সুযোগ হল না আর, তার আগেই রোধ হল শ্বাসপ্রশ্বাস। ক্রমশ ভারী হয়ে এলো চোখের পাতা। ঠিক সে সময় পিঠে বিঁধে থাকা কুঠার সমেত লোকটাকে মাটি থেকে কয়েক হাত উপরে তুলে ফেলল ব্লাডি মনস্টার। শক্তির প্রয়োগে হাড্ডি গুড়িয়ে এফোড় ওফোড় হল হৃদযন্ত্র। জলধারার ন্যায় গুড়িয়ে পড়া রক্তের স্রোতে ভিজে গেল তার সমগ্র শরীর। সেদিকে বিন্দুমাত্র পরোয়া না করে সদ্য মৃত্যুবরণ করা লোকটার পানে চেয়ে হিসহিসালো মাফিয়া বস। একটা মাত্র দুর্বলতা আমার, সেদিকেই কেন হাত বাড়াতে গেলেন চেয়ারম্যান সাহেব? খানিক অপ্রাসঙ্গিক নীরবতা। পরপরই কুঠারটা টান মেরে বের করে ভারী দীর্ঘশ্বাস ছাড়ল এরিশ। এক ধাক্কায় লাশটাকে পাহাড়ের খাদ থেকে সোজা সাগরে ফেলে দিয়ে বলে উঠল, আপনার প্রয়াত আত্মার শান্তি কামনা করছি। সকালের মেঘমুক্ত আকাশে ঝুড়ো ঝুড়ো সোনালি রোদের ছটা। খোলা জানালা ভেদ করে আগত বাসন্তিক হিমেল হাওয়ায় বুনো বকুলের সুঘ্রাণ। আজ ছুটির দিন, তাই বেশ বেলা করে ঘুম থেকে জেগেছে ঈশানী।
সকালের আড়মোড়া ভেঙে বিছানা ছাড়তেই মস্তিষ্ক জুড়ে হামলে পড়ল এক রাশ বিষণ্ণ স্মৃতি। কাল রাতে এরই শেষে ছিল এ ঘরে। বাতাসের তরে ফেলে যাওয়া মাদকীয় পুরুষালী সুঘ্রাণ স্পষ্ট জানান দিচ্ছে তার। এরিসের এমন হুটহাট দর্শনে ঈশানী যে ভয় পায় না তেমনটা নয়। ভয় না পেয়ে উপায় আছে? সে যে প্রলয়ঙ্কারী ঝোড়ো হাওয়া, যখনই উদয় হয় অনুভূতি থেকে শুরু করে চারিপাশের সবকিছু লণ্ডভণ্ড করে রেখে তবেই চলে যায়। কিন্তু আজকাল ভয়ের চেয়ে বেশি কৌতূহল হয় ঈশানীর। না চাইতেও প্রশ্ন জাগে মনে, কেন সে এভাবে ফিরে আসে বারবার? কী উদ্দেশ্য তার? তবে হৃদয়হীন লোকটাকে নিয়ে এত ভাবার প্রয়োজন বোধ করে না ঈশানী। অগতত্ত্বে মনের প্রশ্ন মনেই রয়ে যায়। ভেতরের অযাচিত সব প্রশ্নের বহর আলগোছে চাপা দিয়ে সিঁড়ি ভেঙে তরতরি করে নিচে নেমে এলো ঈশানী। গায়ে চড়ানো ভিনভিনের টপ আর ট্রাউজার, এক পিঠ এলোমেলো চুল, ঘুমের ভারে ফুলে যাওয়া নিভু নিভু চোখ, সব মিলিয়ে রাস্তার পাগলের মতোই অস্বাভাবিক লাগছে ওকে। এক দেখায় চিনে ওঠা মুশকিল। নিচে নেমে চারিদিকে নজর দিল না ঈশানী। তার আগেই ওর সবটুকু মনোযোগ কেড়ে নিল টিভিতে অনবরত চলতে থাকা সকালের শিরোনাম। মাঝ সমুদ্রে ভেসে উঠেছে অজ্ঞাত ব্যক্তির ছিন্ন ভিন্ন লাশ। তদন্ত সাপেক্ষে জানা যায় তিনি আর কেউ নন, বাংলাদেশের প্রখ্যাত ব্যবসায়ী রংধনু গ্রুপের বয়োজ্যেষ্ঠ চেয়ারম্যান মিস্টার অ্যাপোলো খান। নিউজ দেখে হতবিহ্বল ঈশানী। শিরোনামের মাথায় মাথায় অচিরেই ভেসে উঠছে কাল রাতের সেই নেশাগ্রস্ত ব্যক্তির ঢ্যাবঢ্যাবে ফ্যাকাশে মুখাবয়ব। লোকটাকে দেখে বিদ্যুৎ স্পৃষ্টের মতোই আচানক ঝটকা খেল মেয়েটা। আপনা আপনি ফাঁক হল তার অষ্টাধর। অজান্তেই মুখ ফুটে বেরিয়ে এলো কথার পারদ। আরে, এটা তো কালকের সেই লোকটা। পেছন থেকে ভেসে আসা পুরুষালী বাক্য শ্রবণেন্দ্রিয় ভেদ করতেই থমকে গেল ঈশানী। ভাবনা থেকে বেরিয়ে এসে তড়িৎ বেগে ঘুরে তাকালো পেছনে। দেখল পুরনো আটপৌড়ে সোফায় গা এলিয়ে জুৎসই আসনে নির্বিঘ্নে বসে আছে কালকের সেই সুদর্শন যুবক। লোকটাকে দেখে আশ্চর্য না হয়ে উল্টে নিজের বেশভূষা লক্ষ্য করে ভড়কে গেল ঈশানী। এলোমেলো চুল, জামাকাপড় সবকিছু আপন হাতে ঠিকঠাক করার বৃথা প্রয়াস চালিয়ে অবাক স্বরে বলে উঠল, আপনি? ঈশানীর দুর্দশা অবলোকন করে ঠোঁট কামড়ে হাসি সংবরণ করল মাহিন। অতপর ভ্রু নাচিয়ে হ্যাঁ জানালো অকপটে। না মানে, আপনি আমাদের বাড়িতে? জোরপূর্বক হাসার চেষ্টা করে ফের প্রশ্ন ছুড়ল ঈশানী। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে প্রত্যুত্তর করল মাহিন। আন্টি ডেকে পাঠিয়েছে। অকস্মাৎ থমকে গেল ঈশানী। সরল কপাল নিমেষে বেঁকে গেল ওর। ভেতরের অস্বস্তি দমিয়ে পূর্ণ মনোযোগ স্থির করল মুখশ্রীর পানে। তৎক্ষণাৎ হতচ্চবিত হয়ে পড়ল দুনয়ন। ভেতরের তৈরি হওয়া সন্দেহর বশবর্তী হয়ে অস্ফুট বলে উঠল ঈশানী, আপনি মাহিম তাই না? মাহিম বেঞ্জামিন। বিপরীতে অপ্রস্তুত হাসল মাহিম। তীব্র সংকোচে উপরনীচ মাথা দলিয়ে নিঃশব্দে হ্যাঁ জানালো শুধু। ঈশানীর আর বলার কিচ্ছু নেই। অসহনীয় যন্ত্রণারা মুহূর্তেই গ্রাস করেছে ওকে। মস্তিষ্কে জাগ্রত করে তুলেছে লজ্জাজনক সেই বিষণ্ণ স্মৃতি। এই লোকটাই বাগদানের প্রারম্ভে বিয়ে না করেই অপয়া বানিয়ে চলে গিয়েছিল ওকে। ক্যারিয়ারের এতই তাড়া ছিল যে হবু বউয়ের মুখটা পর্যন্ত দেখার সময় হয়ে ওঠেনি। তাহলে আজ হঠাৎ এভাবেই কেন মুখোমুখি হল সে? ঈশানীর তো কিছু বলার নেই তাকে, আর না আছে কোনো অভিযোগ। পিনপতন নীরবতায় কেটে গেল কিয়ৎক্ষণ। মাহিম এখনও নিশ্চুপ। তীব্র অপরাধবোধ নিঃশব্দে কুড়ে কুড়ে খাচ্ছে ওকে। মুহূর্তটা অস্বস্তিকর। সহসা ঈশানী আর দাঁড়াল না। কেন যেন এভাবে মাহিনের সামনে দাঁড়িয়ে থাকতে নিজেকে ভীষণ ছোট অনুভব হচ্ছে ওর। ফলস্বরূপ বিনা বাক্যে সিঁড়ি অভিমুখে পা বাড়ায় ঈশানী। তৎক্ষণাৎ পিছু ডাকে মাহিম। কণ্ঠে একরাশ জড়তা টেনে বলে ওঠে, আমরা কি একটু একান্তে কথা বলতে পারি ঈশানী? খুব বেশি কিছু না, শুধু একটু সময় চাইছি। ঈশানী জানে না আদতে কি বলতে চায় মাহিম। নিজের মূল্যবান সময় নষ্ট করে মাহিনের অহেতুক কথা শোনার খুব একটা ইচ্ছেও নেই ওর। তাও ভদ্রতার খাতিরে না করার অপশন খুঁজে পেল না মেয়েটা। বিস্তার বেলাভূমি ধরে নিরিবিলি হাঁটছে ঈশানী। ওর সঙ্গে পায়ে পা মিলিয়ে একটু একটু করে এগোচ্ছে মাহিম। ঢেউয়ের গর্জনে মুখরিত চারিপাশ। শঙ্খচিলের কিচিরমিচির শব্দে স্তম্ভিত কর্ণকুহুর। আনমনা মেয়েটাকে খানিক বাদে বাদে আর চোখে পরখ করছে মাহিম।